সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো শনির বক্রগতি নিয়ে। দেখুন, শনি আগামী 7ই জুন, দুঃখিত 7ই জুলাই বক্রি হচ্ছে সকাল 10টার সময় এবং বক্রগতিতে চলবে এবং চলার পরে সে আগামী 28শে নভেম্বর 2025 সালে সকাল 9টা বেজে 45 মিনিটের সময় মীন রাশিতেই সে আবার মার্গী গতি লাভ করবে। তো যখন সে বক্রি হবে এবং যখন সে মার্গী হবে, দুটো ঘটনাই ঘটবে এবং সেই দুটো ঘটনারই বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করেছি, আলোচনা করব। তাই জন্য জানিয়ে দিতে চাই যে শনি যখন বক্রগতি লাভ করছে তখন 60°48'58" সময় সে বক্র হচ্ছে এবং শনি এরপরে যখন মার্গী হচ্ছে মীন রাশিতে তখন তার ডিগ্রিগত অবস্থান থাকবে 1°2'3" সময়। অর্থাৎ শনিদেব মোটামুটিভাবে 6 ডিগ্রির কিছু বেশি, অর্থাৎ 6.5 ডিগ্রির মতন সে বক্রগতিতে আস্তে আস্তে নিচে নামবে, অর্থাৎ পিছন দিকে যাবে, তারপরে আবার সে গতি নিয়ে সামনে আগানো শুরু করবে। এবং শনিদেব এর পরে যখন গতি নেওয়া শুরু করবে তখন সে লম্বা সময় পরে 26 সালের মাঝামাঝি সময় গিয়ে আবার সে বক্রি হবে। ততক্ষণে সে অনেকটা পথ অতিক্রম করে যাবে। এই যে শনিদেব বক্রি হচ্ছে, মোটামুটি 5 মাসের কাছাকাছি সময় শনিদেব বক্রগতিতে থাকবে, 4.5 মাসের একটু বেশি সময় হিসাবে। তো শনিদেবের এই বক্রগতি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যদি সুযোগ পাই তাহলে দ্বিতীয় অংশে আপনাদের জন্য আলোচনা রাখবো প্রত্যেকটা রাশি লগ্নের জন্য কী ফল দিতে যাচ্ছে সেই নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। আর তার আগে ছোট্ট একটা কথা বলতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার সঙ্গে পৌঁছে যাবে, আর সেই সঙ্গে আপনার সঙ্গে আমার সম্পর্কটাও চিরস্থায়ী হবে। আর একটা জিনিস, প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং লাইক তো করবেনই করবেন, কারণ হলো আপনি যত বেশি লাইক শেয়ার করবেন তত বেশি আমি উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। শনিদেব যখন বক্রি হচ্ছে তখন হলো 13 জুলাই সকাল 10টার সময় এবং স্থানীয় সময় অনুসারে, এবং সেই সময় লগ্নটাও কিন্তু খুব ভাইটালভাবে থাকছে, প্লে করছে, চন্দ্র থাকছে সেই সময় আপনার মকর রাশিতে ইউরেনাসের সঙ্গে, প্লুটোর সঙ্গে বক্রি অবস্থায় থাকছে প্লুটো। রাহু থাকছে কুম্ভ রাশির ঘরে এবং শনি তার অবস্থান হচ্ছে মীন রাশিতে, সেইখানে শনিদেব এবং নেপচুন দুজনেই বক্রি থাকছে। দ্বিতীয় পর্যায়ে মেষ রাশির ঘর ফাঁকা থাকছে, বৃষ রাশিতে শুক্র থাকছে এবং ইউরেনাস থাকছে অ্যাক্টিভ অবস্থায়। মিথুন রাশিতে রবি এবং বৃহস্পতি থাকছে সহ অবস্থান করে, কর্কটে থাকছে বুধ এবং মঙ্গল কেতুর সহ অবস্থান থাকছে সিংহ রাশিতে। এই হলো গ্রহদের অবস্থান। দেখুন, এই সিচুয়েশনে রবি থাকছে মিথুন রাশিতে 26°54', আর সেইখানে বৃহস্পতি থাকছে 13°27', বুধ সে থাকছে কর্কট রাশিতে 20°47', মঙ্গল সে থাকছে সিংহ রাশিতে বের হওয়ার আগ মুহূর্তে 20°47', এবং কেতুও সেইখানে থাকছে সিংহ রাশিতে 25°43'। কেতু এবং মঙ্গলের অবস্থানটা কিন্তু বেশ খানিকটা ক্লোজ থাকছে। চন্দ্র থাকছে মকর রাশিতে 24°52', সময়। রাহু যথারীতি কুম্ভ রাশিতে 25°43', আর শনির কথা তো বললাম, শনিদেব থাকছে 7°48'58", আর শুক্র সে থাকছে বৃষ রাশিতে সক্ষেত্রী অবস্থায়, তার অবস্থান হচ্ছে 15°21'। এই যখন সিচুয়েশন তখন সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব এবং পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব। দেখুন, শনির এই অবস্থানে মীন রাশিতে যখন গোচর হচ্ছে তখন কিন্তু অনেকগুলো মহাজাগতিক ঘটনা ঘটছে। শনি এবং মীন রাশি, আমি এর আগের ভিডিওতে শনি যখন প্রবেশ করে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম, আপনারা অনেকে দেখেছেন। এটা কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ, কারণ শনিতে বক্রি হচ্ছে। আসলে এই ফিলোমেনাটা কি যে মহাকাশে শনি বক্রি হচ্ছে এবং শনিদেব যখন বক্রি হচ্ছে তখন কিন্তু কালসর্পদোষ থাকছে, অর্থাৎ রাহু এবং কেতু থাকছে সিংহ রাশিতে 25°43' এবং মঙ্গল থাকছে 20'47'। অর্থাৎ মঙ্গল কিন্তু কেতুকে ক্রস করে যে পারেনি। মঙ্গল আপনারা জানেন জুলাই মাসের 21-22 তারিখের দিকে মঙ্গল এবং কেতু সহ অবস্থান থাকবে, ডিগ্রিগতভাবে একই ডিগ্রিতে থাকবে। এরপরে কালসর্পদোষ কাটা শুরু হবে এবং তারপর থেকে পরিস্থিতি চেঞ্জ হবে। কিন্তু এই যে এক সপ্তাহের মতন সময়
শনিদেব বক্রি হচ্ছে এবং তখন কালসর্পদোষ চলছে, তো এই সময়টা কিন্তু অনেক বেশি ঝাঁকুনি কাঁপুনি হবে এবং সারা পৃথিবীতেই কিন্তু এই যে একটা সপ্তাহ, এই সপ্তাহে কিন্তু অনেকগুলো নেগেটিভ সিচুয়েশন কিন্তু আপনারা দেখতে পাবেন। শনি হলো ইতর তরঙ্গের কারক এবং মীন রাশি হলো ব্যাপকতার বিস্তৃতির কারক, সেইখানে শনিদেব হচ্ছে বক্রি। অলরেডি মহাকাশ গবেষণা নিয়ে অনেকগুলো দেশ, পয়সাওয়ালা দেশ, অনেক বড় বড় দেশ, তারা অনেক কিছু করে ফেলেছে, তাদের অনেক বৈজ্ঞানিক আবিষ্কার, তাদের যান চলাচল অনেক কিছুই তারা এখানে করে ফেলছেন এবং আরও অনেকগুলো ঘটনা ঘটবে, আমরা অনেক তথ্যই সেইখানে পাবো। তো শনিদেব বক্রি হচ্ছে, বক্রি হওয়াটা আসলে কি, বক্রির ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম অন্য সময়, তা আজকে তার বিষয়ে সংক্ষিপ্ত কিছু বলে দিতে চাই, তারপরে আলোচনাটা শুরু করব। আলোচনাটা অলরেডি শুরু হয়ে গেছে। তো শনিদেব বক্রি হচ্ছে মানে কি, অর্থাৎ যখন কিনা পৃথিবী এবং অন্যান্য গ্রহ সাপেক্ষে তাদের নিজ নিজ কক্ষপথে চলতে থাকে, সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্যও তার মতন করে মুভ করতে থাকে। তা যেহেতু আমরা পৃথিবীতে বসবাস করি এবং পৃথিবীর অবস্থান সাপেক্ষে আমাদের সমস্ত হিসাব নিকাশ, জালিয়াতি যা কিছুই বলেন না কেন, আমরা সেইভাবে চালাই এবং সেই অংশেই আমাদের অবস্থান, সেই অংশে আমাদের ক্যালকুলেশন, সমস্ত কিছু সেইভাবেই চলছে, প্যারামিটারগুলোও তাই। তাই হচ্ছে কি, যখন আমরা এইভাবে চিন্তা করি যে পাশাপাশি দুটো গাড়ি বা দুটো ট্রেন যখন লাইনে চলছে, তখন একটার গতি হয়তো একটু কম থাকছে, একটার গতি হয়তো একটু বেশি থাকছে। তো যেটার গতি বেশি থাকছে সেইটার দিয়ে যখন পাশের অন্য ট্রেনটাকে ক্রস করে যাচ্ছে বা অন্য গাড়িটাকে ক্রস করে যাচ্ছে, তখন মনে হচ্ছে কি যেইটার গতি বেশি সেও সামনে চলছে, আবার যার গতি কম, অর্থাৎ একটার গতি হয়তো ঘন্টায় 40 কিলো, একটার হয়তো ঘন্টায় 60 কিলো, তো যার 60 কিলো গতি সে পিছনে থাকলেও একটা সময় কিন্তু তাকে সে ক্রস করে যাবে বা পাশাপাশি যাবে। এই যে কাছাকাছি যখন সময় চলে আসলো, মানে নিকট দূরত্বের কাছাকাছি চলে আসলো, অর্থাৎ তাকে ইজি অ্যাক্সেসে দেখা যাচ্ছে বা তার উপস্থিতি অনুভব করা যাচ্ছে, এই যে সময়টা আসলো, তখন থেকে মনে হবে ওই সামনের গাড়িটার গতিটা কম বা ওই ট্রেনটার গতি কম। আসলে গতি কম নয়, আপেক্ষিকভাবে কম। সে তার গতিতে চলছে, আপনি আপনার গতিতে চলছেন, অর্থাৎ ওই ট্রেনটা ওই ট্রেনের গতিতে, ওই গাড়িটা ওই গাড়িতে গতিতে, আপনি আপনার গতিতে চলছেন। এই যে চলছেন এবং একটা সময় দ্রুত গতি, যেটা পাশাপাশি ট্রেন হওয়ার জন্য কি হচ্ছে, পাশাপাশি লাইনে দুটো ট্রেন চলছে, তো একটা আরেকটাকে ক্রস করে যাচ্ছে, যেটার গতি বেশি সে ক্রস করে যাচ্ছে। কোনো একটা পর্যায়ে আসে যখন তারা সহ অবস্থান থাকে, অর্থাৎ তারা ডিগ্রিগতভাবে একই জায়গায় আসে, অর্থাৎ পাশের থেকে যদি কেউ কাউকে দেখে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে, সেফ জায়গা থেকে, তাহলে মনে হবে কি যেটার গতি বেশি সেটা আগে চলে যাচ্ছে আর যেটার গতি কম সেটা পিছনে চলে যাচ্ছে, আসলে দুজনেই কিন্তু সামনে যাচ্ছে। এবার ব্যাপারটা হলো আপেক্ষিকতার ক্ষেত্রে যে আপনি কোন জায়গাতে অবস্থান করে আছেন এবং কোন পরিস্থিতিকে দুটোকে পর্যবেক্ষণ করছেন। তা আপনার পর্যবেক্ষণ অনুসারেই একটাকে মনে হবে যেন সে পিছনে চলে যাচ্ছে, অর্থাৎ সে পিছন দিকে চলে যাচ্ছে, এটা হলো বক্রি হওয়া, এবং একটা সামনে চলে যাচ্ছে, আমরা তাকে বলছি অতিচার গতিতে চলা, মানে দ্রুত চলছে, ফাস্ট, সুপার এক্সপ্রেস। এই যে চলা, এই সুপার গতি পাওয়া, এই যে বক্রি হয়, এই অনেকগুলো ফিলোমিনা এখানে ঘটে। তো শনিরও এরকম একটা সিচুয়েশন চলছে, এমনিতেই শনি একটা রাশিতে 2.5 বছর থাকে। তো পৃথিবী সূর্যের যে চলাচল, সেই চলাচলের অনুপাতে পৃথিবী সাপেক্ষে তাকে মনে হচ্ছে তার গতি থেমে গেছে এবং সে চলতেছে না, সে মুভমেন্ট করছে না, সে এক জায়গায় স্থির আছে এবং একটা সময় মনে হবে সে পিছন দিকে চলে যাচ্ছে, অর্থাৎ তার গতি কমা শুরু করবে এবং সে পিছন, আসলে এটা কখনোই হয় না, সে পিছনে যায় না, সবাই সামনের দিকেই আগায়। কিন্তু আমাদের মনে হওয়া, এই যে মনে হওয়া, এই যে আপেক্ষিক হিসাব নিকাশ, এই যে আপেক্ষিকতা, এইটাকেই বলা হচ্ছে বক্রি হওয়া, অতিচার গতি, মার্গী গতি। আবার যখন সে চলা শুরু করবে, আমরা মনে করব যে চলছে, তখন সে চলবে, এই মার্গী হওয়া। তা শনি এখানে এই কারণে বক্রি হচ্ছে এবং মার্গী হচ্ছে। শনি আগামী 28 তারিখ নভেম্বর মাসে 25 সালের একদম বছরের শেষের দিকে 1 মাস বাকি থাকতে শনিদেব মার্গী হবে, সেই পর্যন্ত শনিদেব কিন্তু বক্রি হচ্ছে। এই সময় শনিদেব গতি কমতে কমতে পিছনে চলে যাবে। আমি আবার বলছি, ডিগ্রিগতভাবে হিসাব নিকাশের আমাদের সুবিধার জন্য আমরা এটা আলোচনা করছি এবং সেই অনুসারে জ্যোতিষের প্রেক্ষাপটে আমরা বিচার করছি। শনিদেব যখন মার্গী হবে তখন কিন্তু 1 ডিগ্রির কিছু বেশি থাকবে, আর শনিদেব যখন বক্রি হচ্ছে আগামী 13 তারিখে, তখন তার অবস্থান হচ্ছে 60 ডিগ্রি 48 মিনিট 58 সেকেন্ডে। তার মানে কিন্তু তার অবস্থান হচ্ছে 60 ডিগ্রি 49 মিনিট। আর শনি যখন মার্গী হবে তখন তার ডিগ্রিগত অবস্থান থাকবে 1 ডিগ্রি 2 মিনিট 3 সেকেন্ডে, অর্থাৎ সে কিন্তু প্রায় 60 ডিগ্রির মতন, অর্থাৎ 6 ডিগ্রির মতন কিন্তু সে পিছনে চলে যাবে, 6 ডিগ্রির মতন কিন্তু সে পিছনে চলে যাবে এবং প্রতি মাসেই প্রায় গড় পাত্তায় সে 1 ডিগ্রি 1.25 ডিগ্রি করে কিন্তু সে পিছন দিকে মুভ করতে থাকবে। এই মুভ করার কী ফলাফল হচ্ছে সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন, শনিদেব বা অন্য কোনো গ্রহরা যখন বক্রি হয়
তখন কি হয়, তখন কিন্তু সে তার স্বাভাবিক অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে না। অর্থাৎ আপনার আমার সাপেক্ষে কী হচ্ছে, আমরা যখন স্বাভাবিকভাবে সুস্থ সবলভাবে চলি, ডেইলি লাইফে চলি, তখন আমাদের একটা ডেইলি লাইফ থাকে, আমরা সেই অনুসারে চলতে থাকি, আমাদের সেই অনুসারে আমাদের ফলগুলো ফলতে থাকে। কিন্তু যখন এখানে ছন্দপতন ঘটে, হ্যাঁ, বা আমাদের কোনো অসুস্থতা আসে, বা আমরা কোনো অন্য জায়গাতে বেড়াতে যাই, বা আমাদের বাসাতে যখন কোনো গেস্ট বেড়াতে আসে, তখন কী হয়, আমাদের এই ডেইলি লাইফের একটা ছন্দপতন ঘটে। আমরা বাধ্য হই সেই সময়টাকে নিজের ডেইলি লাইফের কিছু পরিবর্তন আনতে। এই পরিবর্তন আনাটাই হচ্ছে বকরির গতির যে ফলাফল, সেইটা, এই ফজিলতটাই হলো বকরি হওয়ার রেজাল্ট বা বকরি হলে। তো সেইটা নিয়ে আলোচনা করব। তো দেখুন, শনি মীন রাশিতে হচ্ছে, মীন রাশির একটা কারিকুলাম আছে এবং শনির একটা কারিকুলাম আছে। মীন রাশির একটা কোয়ালিটি, শনির একটা কোয়ালিটি, মীন রাশির একটা চাহিদা, তার একটা অ্যাক্টিভিটিস, এবং শনির একটা অ্যাক্টিভিটিস। দেখুন, মীন রাশির অ্যাক্টিভিটিসটা কি সেটা আগে ব্যাপকতার সঙ্গে বোঝা দরকার। 12টা রাশির মধ্যে সবথেকে বিস্তৃত রাশি, ব্যাপক রাশি হলো মীন। অনেক জলে থই থই, অতল গহ্বরের জল, কোনো অফুরন্ত জল। আমরা এটা সঠিক কোনো নির্দেশনা দিতে পারেন, আমরা বিশাল সমুদ্রের সঙ্গে তুলনা করি মাত্র, কারণ আমাদের সীমানা এই পর্যন্তই সীমাবদ্ধ থাকছে। তো বৃহস্পতি এর ঘর, মিনের ঘর, সেইখানে কিন্তু স্পিরিচুয়ালিটি তুলনামূলক কম। এইখানে বস্তুগত চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষার অনেক বেশি হিসাব নিকেশ এইখানে চুলচেরাভাবে বিশ্লেষণ করা হয়, কারণ কালপুরুষের দ্বাদশ ঘর কিন্তু এটা। এবং এই মুহূর্তে কিন্তু সেইখানে রাহু কেতুর একদিকে সব গ্রহগুলো থাকছে, তখন কিন্তু এখানে সেই বিখ্যাত কুখ্যাত কালসর্প দোষ কিন্তু অ্যাক্টিভ অবস্থায় থাকছে। তো ফলাফলটা এই সময়টা কিন্তু অনেক বেশি দুর্ঘটনা, বিশেষ করে আকাশের ক্ষেত্রে, মহাকাশের ক্ষেত্রে, মহাকাশ যানের ক্ষেত্রে, মহাকাশে বা আকাশে বিমানের ক্ষেত্রে, স্যাটেলাইটের ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু কিছু অ্যাক্সিডেন্ট, বিপর্যয়, এইগুলো কিন্তু আমরা এই সময় দেখতে পারি, ফলাফলটা কিন্তু আমরা দেখতে পাই। এবং এর পরেই যখন কালসর্প দোষটা কেটে যাবে, তারপরে কিন্তু এই সংক্রান্ত বিষয়ে অনেক নতুন নতুন আবিষ্কারের তথ্য, নতুন নতুন ইনফরমেশন আমরা কিন্তু পেয়ে যাব, এবং পৃথিবীতে অনেক জায়গায় আমরা তখন এক্সপ্লোর করতে পারবো, আমরা জানতে পারবো, আমাদের সীমাবদ্ধতা থেকে কিছুটা বৃদ্ধি পাবে জানার জায়গাতে। আমাদের গতি, আমাদের পায়ের চিহ্ন সেখানে কিন্তু পড়বে, আমরা অনেক কিছু সেখানে ইনফরমেশন গ্যাদার করতে পারবো, অনেক কিছু জানার থাকবে, অনেক কিছু নলেজ আমাদের বৃদ্ধি পাবে। এইবার কথা হলো, বৃহস্পতির ঘরটা তো বিস্তৃতির ঘর, শনির এখানে কাজটা কি? দেখুন, শনি হলো ইথার তরঙ্গের কাজ, ইথার তরঙ্গের সঙ্গে শনি যুক্ত, আর বৃহস্পতি আকাশ তত্ত্বের সঙ্গে যুক্ত। তা বৃহস্পতি আকাশ তত্ত্বের সঙ্গে যুক্ত, শনি ইথারের সঙ্গে যুক্ত। অর্থাৎ আকাশ তত্ত্ব আমরা যেই পর্যন্ত খালি চোখে দেখতে পাই, বায়ুমণ্ডলের যে অংশটা দেখতে পাই, সেটা হলো আকাশ তত্ত্ব। এবং ইথার তরঙ্গ কোনটা? এই আকাশ তত্ত্ব যেখানে শেষ, সেইখান থেকে ইথার তরঙ্গ শুরু, এই ইথার তত্ত্বের স্টার্ট। অর্থাৎ বৃহস্পতির শেষ, শনি শুরু। অর্থাৎ শনি হলো সেই স্পিরিচুয়াল নলেজ, সেই ঐশ্বরিক জ্ঞান, যেটা স্বয়ং ঈশ্বর ভগবানের তরফ থেকে আমাদের কাছে আসে, আমরা জানতে পারি, বুঝতে পারি, দেখতে পারি। আর বৃহস্পতির জায়গাটা কি? সেই কিতাবি নলেজগুলো, পৃথিবীতে যত কিতাব আছে, যত পুস্তক আছে, তার লিপিবদ্ধ যত জ্ঞান গরিমা আছে, সমস্ত কিছু, সেই সমস্ত কিছু বৃহস্পতির সঙ্গে। অর্থাৎ আপনি ঈশ্বর তত্ত্বে যেতে গেলে আপনার সেই কিতাবি বই পুস্তক জ্ঞান গরিমা অর্জন করে তারপর আপনি সেদিকে যেতে পারবেন। এইটা হলো একটা জায়গা, এই জায়গাতে কিন্তু আমরা পৌঁছতে পারি। এইখানে হলো সেই সাকসেসের জায়গা, এইখানে হলো সেই সাফল্যের জায়গা। তো এই সময় যাদের যাদের জ্যোতিষের সম্বন্ধে আগ্রহ আছে, জ্যোতিষ জানতে চান, পড়তে চান, শিখতে চান, তাদের জন্য খুব ভালো সময় এখন জ্যোতিষ স্টাডি করার জন্য, জ্যোতিষ শেখার জন্য, প্র্যাকটিস করার জন্য। এখন কিন্তু জ্যোতিষ বা অতীন্দ্রিয় বিদ্যা, আধ্যাত্মিক বিদ্যা, স্পিরিচুয়াল নলেজ গ্যাদার করার জন্য খুব ভালো টাইম। এই সময় আপনারা এই বিষয়ে অনেক বেশি জানতে পারবেন, অনেক তথ্য পেতে পারবেন, অনেক শিখতে পারবেন, অনেক আকাঙ্ক্ষা তৈরি হবে, এবং ভাগ্যের প্রতি, ঈশ্বরের প্রতি বিশ্বাস, আস্থা, কনফিডেন্স, এইগুলো কিন্তু আপনাদের আস্তে আস্তে গ্রো করতে থাকবে। এবং স্টার্ট কিন্তু এই সময় হবে, অলরেডি শনিদেব যখন এখানে প্রবেশ করেছে তখন থেকেই কিন্তু স্টার্ট করছে। এইবার কত হলো, বস্তু মানুষের ক্ষেত্রে, আমাদের জীবনে, আপনার আমার জীবনের ক্ষেত্রে কি ফল এখানে ফলতে যাচ্ছে? আপনার আমার ক্ষেত্রে ফলটা ফলতে যাচ্ছে এইটাই, যেইটা আমরা অনেক বেশি বাস্তববাদী, অনেক বেশি ভোগবিলাসীর কারক, অনেক বেশি আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার সঙ্গে আমরা চাই থাকতে হতে, সেই জায়গাতে কিন্তু শনি বকরি হওয়াতে সেই জায়গাতে কিন্তু একটু সেদ পড়বে, এবং সেই জায়গাতে কিন্তু আপনার আমার ক্ষেত্রে চাওয়া পাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা বিপর্যয় চলে আসবে। যাদের এই বিষয়ে অনেক আকাঙ্ক্ষা, অনেক প্রত্যাশা, তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ খানিকটা ডিস্টার্বের জায়গা হবে। পাওনার ক্ষেত্রে
খরচার ক্ষেত্রে সমস্ত জায়গার ক্ষেত্রে একটা ঋণাত্মক পরিবেশ পরিস্থিতি আসা শুরু করবে এবং এরপরে বৃহস্পতি যখন বক্রি হয়ে যাবে সামনের সময়টাতে, অর্থাৎ বৃহস্পতিদেব বক্রি হচ্ছে আগামী নভেম্বর মাসের 12 তারিখে, তার আগ পর্যন্ত বৃহস্পতি মোটামুটি গতিশীল অবস্থায় থাকছে এবং বৃহস্পতি বক্রি হওয়ার পরপরই কিন্তু শনিদেব মার্গীয় যাচ্ছে 28 তারিখে এবং 12 তারিখে বৃহস্পতি বক্রি হচ্ছে। তো এই সময় থেকে কিন্তু আবার কিছুটা ব্যাহত হবে এবং এই সময় কিন্তু বস্তুগত ক্ষেত্রে মানুষের চাহিদার ক্ষেত্রে, পাওয়া আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি বৃদ্ধি পাবে। আর সবশেষে বছরের শেষের দিক থেকে কিন্তু কিছুটা ব্যাহত হবে। এই যে অনেক যুদ্ধ পরিস্থিতি বা পরিস্থিতি চলছে, এরও কিন্তু একটা আপনারা মোটা দাগে পরিসংখ্যান দেখতে পাবেন বা এর একটা বেনিফিট আপনারা দেখতে পাবেন, এর একটা স্থায়ী সমাধানের একটা উপায় আপনারা দেখতে পাবেন। মোটামুটি শনিদেব বক্রি হচ্ছে আর মঙ্গলও বের হয়ে যাচ্ছে আগস্টের লাস্ট নাগাদ, অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম দিক দিয়েই কিন্তু আপনারা মোটামুটিভাবে এর একটা পরিবেশ পরিস্থিতি আপনারা দেখতে পাবেন। এই যে মধ্যপ্রাচ্যের সিচুয়েশন, ইউক্রেন রাশিয়ার সিচুয়েশন, এর কিন্তু কোনো স্থায়ী সমস্যার সমাধান কিন্তু এই সময় আসতে পারে। এই সময় কিন্তু বড়সড় কোনো সাকসেস কিন্তু আপনারা দেখতে পারেন যুদ্ধ পরিস্থিতি বন্ধ হওয়ার ক্ষেত্রে। এবং এই সময় কিন্তু পৃথিবীর অনেক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের পরিবর্তন, নেতার পরিবর্তন, অবস্থানের পরিবর্তন, বড়সড় পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পাবেন। একটা জিনিস দেখবেন কি, শনি এইখানে বক্রি হচ্ছে মার্গে হওয়ার আগ পর্যন্ত অনেক বড়সড় পরিবর্তন, পৃথিবীর অনেক নেতার দেহত্যাগ, স্থান ত্যাগ, পরিবেশ ত্যাগ, দেশ ত্যাগ, অনেক ত্যাগ কিন্তু আপনারা দেখতে পাবেন। অনেক স্ক্যান্ডেলের কিন্তু আপনারা এই সময় দেখতে পাবেন। এই সময়গুলো আপনার আমার ক্ষেত্রে একটু বুঝে শুনে চলা দরকার এবং সাবধানে চলা দরকার। এবং পৃথিবীর সময় পরিবেশ পরিস্থিতি কিন্তু সময় কিন্তু অনেকের জন্যই ফুরিয়ে যাবে, অনেকের জন্যই কিন্তু এই সময় লিমিটেড হয়ে যাবে এবং তাদের জন্য কিন্তু খুব মুশকিল হবে। যার যার কর্মের অনুসারে শনিদেব এখন কিন্তু ফল প্রদান করে দেবে এবং সেই অনুসারে কিন্তু রেজাল্ট তাদের বুক করতে হবে। অনেকে কিন্তু দেশছাড়াও হয়ে যাবেন, আরও অনেকে কিন্তু নতুন করে দায়িত্বপ্রাপ্ত হবেন। এই জায়গাগুলো দেখা যাবে। এবং যে জিনিসটা নিয়ে বলবো সেটা হলো পানিতে, অর্থাৎ জলে, সমুদ্রে ড্রোন এবং আকাশের ড্রোন, এই ক্ষেত্রে কিন্তু ব্যাপক উন্নতি সাধন হবে এবং ব্যাপক কিন্তু পরিবর্তন পাবে। আর দ্বিতীয়ত হলো রাডার সিস্টেম, এটারও কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট হবে এবং মহাকাশ থেকে বা স্যাটেলাইট থেকে পৃথিবীর বিভিন্ন গবেষণা এবং অন্যান্য গ্রহের গবেষণা রেজাল্ট কিন্তু আমরা পাবো, অনেক তথ্য কিন্তু খুব ইজিলি পাবো। এবং ভূমিকম্প প্রবণ এলাকা বা ভূমিকম্প কোথায় হচ্ছে, কোথায় সমুদ্রের মধ্যে টাইফুন বা জলোচ্ছ্বাস তৈরি হচ্ছে, এই সংক্রান্ত তথ্যগুলো কিন্তু অনেক আপডেট হবে, অনেক কিন্তু আধুনিকতা আসবে। চলে যাব দ্বিতীয় অংশে, অর্থাৎ প্রত্যেকটা রাশি লগ্ন নিয়ে আলোচনা করব। তার আগে শনিদেবের আরেকটা ঘটনা বলে দিতে চাই, কারণ এরপরে মঙ্গল এখানে ট্রানজিট করবে। মঙ্গল এখন সিংহ রাশিতে আসে, সে পরের রাশি কন্যাতে চলে যাবে এবং মঙ্গল কন্যা রাশিতে থাকবে 28শে জুলাই থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত। এই 15ই সেপ্টেম্বরের মঙ্গল পরের রাশি তুলা রাশিতে চলে যাবে। তো তুলা রাশিতে যখন চলে যাবে তখন থেকেই কিন্তু শান্তি বিরাজমান করবে। এর আগ পর্যন্ত যুদ্ধ বিগ্রহ কিন্তু বেশি থাকবে, ক্ষয়ক্ষতি হবে, মৃত্যু মিছিল কিন্তু বাড়বে, জলোচ্ছ্বাস, অগ্নি উৎপাত, ভূমিকম্প এটাও কিন্তু বেশি থাকবে। বিশেষ করে শনিদেব বক্রি অবস্থায় যখন থাকছে তখন কিন্তু মঙ্গলদেব যখন কন্যায় থাকছে, অর্থাৎ 28শে জুলাই থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু অনেক বেশি ক্ষয়ক্ষতি, রক্তপাতের সময়, প্রাণহানির সময়। এই সময়গুলো যার যার মতন করে সাধারণভাবে পাহাড়ি এলাকা এবং সমুদ্র উপকূলগুলো একটু বুঝে শুনে চলবেন। এইখানে কিন্তু বড় রকম ডিজাস্টার কিন্তু এই সময় দেখতে পাবেন। আর যেই সব এলাকাতে প্রচুর বজ্রপাত হয়, ভূমিকম্প হয়, সেই সব এলাকাগুলো কিন্তু এই সময় অ্যাভয়েড করার চলাটা উচিত হবে। আদারওয়াইজ এখানে কিন্তু প্রচুর প্রাণহানির সম্ভাবনা কিন্তু থাকছে। চলে যাচ্ছি পরবর্তী অংশে, অর্থাৎ প্রতিদিনের প্রত্যেকটা রাশি লগ্নের জন্য রাশিফল নিয়ে শনির ট্রানজিটে কী ফল দিতে যাচ্ছে। ইতিমধ্যেই আমি শনির কয়েকটা ভিডিও করেছিলাম, সেইখানে কার ঢাইয়া চলছে, কার সাড়ে সাথী চলছে, সেই নিয়ে আলোচনা করেছিলাম। তো যাদের যাদের ঢাইয়া চলছে, সাড়ে সাথী চলছে, আগের রেজাল্টে বলেছিলাম, সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু কিছুটা ফলের গ্রাস বৃদ্ধি হবে। যাদের এতদিন খুব খারাপ ছিল তাদের জন্য কিছুটা বেটার আসবে, আর যাদের কিছু ভালো ছিল তাদের জন্য আরেকটু ভালো হবে। শুরু করছি মেষ রাশি থেকে। মেষ রাশির দ্বাদশে শনি বক্রি হচ্ছে
মেষ রাশির জন্য শনিদেবের এই বক্রগতি কিন্তু জুতের হচ্ছে না, 7.5 সঙ্গে এবং দ্বাদশে বক্রি। খরচা হয়তো কিছু কমাবে, কারণ আপনার ইনকামটাও কমে যাবে, যার কারণে বাধ্য হয়ে আপনি খরচা কমাতে সচেষ্ট হবেন। আর বন্ধুর সংখ্যা কমবে, বন্ধুহানি হবে এবং অনাকাঙ্ক্ষিত অর্থ বা অর্থদণ্ডী মেষের জন্য কিন্তু হতে পারে। আর সঞ্চিত অর্থায় তো থাকবে না, উপরন্তু আরও ঋণ হওয়ার প্রবণতা কিন্তু মেষের জন্য বৃদ্ধি পাচ্ছে। শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে, শত্রুতা কিন্তু আপনাকে নাজেহাল করে ছাড়বে। ভাগ্য বিপর্যয় যাওয়ার সম্ভাবনা থাকছে মেষের জন্য। সাবধান সতর্ক না হলে কিন্তু কথাবার্তায় যদি হিসাব নিকাশ করে না বলেন, তাহলে কিন্তু আরও সমস্যায় পড়বেন। শারীরিক জায়গা, হাড় দাঁতের ক্ষয়জনিত সমস্যা এগুলো বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাঁটুর নিচের অংশে ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু মেষের জন্য থাকছে। এই বিষয়গুলো বুঝে শুনে চলবেন, সাবধানে থাকবেন। বৃষ রাশির ক্ষেত্রে বলবো, বৃষ রাশির ক্ষেত্রে শনির গোচর 11 হাউসে হচ্ছে একাদশে। ফরেন বিজনেস যারা যুক্ত বা বিদেশের সঙ্গে যারা যুক্ত, বিদেশের কাজবাজের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিছুটা বেটার ফল আপনারা অনুভব করবেন, কিছু সাকসেস পাবেন, কিন্তু মোটা দাগে অনেক বড়সড় সাফল্য এই সময় পেয়ে যাবেন সে কথা বলা যাচ্ছে না, তবে কিছুটা বেটার পাবেন। আর আপনার লগ্ন রাশির উপরে শনির দৃষ্টি থাকছে, যার কারণ হচ্ছে কি যে আপনার উপরে কিন্তু শনির নেগেটিভ দৃষ্টি থাকার কারণে কিন্তু আপনার যদি অসৎ কাজের সঙ্গে যুক্ত থাকেন, কাজবাজ যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু আপনি বিভিন্ন রকম সমস্যা জটিলতার মধ্যে কিন্তু পড়ে যাবেন। এই জিনিসগুলো আপনাদের কিন্তু একটু ভোগাতে পারে, বুঝে শুনে চলবেন, ভালো থাকবেন। সন্তান নিয়ে কিন্তু টেনশনে বাড়বে, আর সন্তান প্রাপ্তি, সন্তান হওয়া, এই যারা বেবি কনসেপ্ট করতে চাচ্ছেন, ট্রাই করছেন, তাদের জন্য একটু নেগেটিভ সময় থাকবে। এই সময়টা বাদ দিয়ে ট্রাই করলে আপনাদের জন্য বেটার। আর শারীরিকভাবে কিন্তু অসুস্থতায় ভোগা, বিশেষ করে পেটের হজমজনিত জটিলতা, এগুলো কিন্তু ভোগাতে পারে। মাথায় চোট আঘাত লাগা, হাঁটুর নিচের অংশে চোট আঘাত লাগা বৃষের জন্য এগুলো হতে পারে। আর আকস্মিকভাবে অসুস্থতায় অর্থ ব্যয় হওয়া, শারীরিকভাবে রক্তপাত, এই আশঙ্কা থাকছে। বিশেষ করে শনি মঙ্গলের কানেকশনে কিন্তু এটা বৃদ্ধি পাবে। পরবর্তী রাশি লগ্ন হলো মিথুন। মিথুনের জন্য এই গোচরটা কিন্তু মোটা দাগে ভালো বলা যাচ্ছে না, তবে মন্দের ভালো, কারণ আপনার মায়ের শরীর স্বাস্থ্য এই সময় ভালো যাবে না, তার জন্য কিন্তু অর্থ ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যও কিন্তু এই সময় একটু টেনশনের কারণ হবে। চিকিৎসা ব্যয় কিন্তু মিথুনের জন্য বৃদ্ধি পাবে, এটা আপনাদের জন্য যথেষ্ট শুভ নয়। কর্মক্ষেত্রে বারবার পরিবর্তন এবং স্থান পরিবর্তন, ক্ষেত্র পরিবর্তন, অফিস পরিবর্তন, সমস্ত পরিবর্তন কিন্তু এই সময় হতে পারে। দূরের থেকে কাছে আসা যেমন পজিটিভ হতে পারে, তেমনি কাছের থেকে দূরে যাওয়াও কিন্তু পজিটিভ হতে পারে। যেটাই হোক না কেন, ওয়েল অ্যান্ড গুড মেনে নেবেন এবং সেই কাজটা সেই মতন করে করবেন। দেখবেন সামনের সময়টা যখন শনিদেবের পজিশন ভালো থাকবে, তখন কিন্তু মিথুনের জন্য কিন্তু অনেকাংশেই বেটার একটা ফল আপনারা পেয়ে যাবেন। কর্কট রাশি লগ্নের জন্য কিন্তু শনিদেবের এই গোচর মোটা দাগে কিছু সাফল্যের জায়গা হচ্ছে। অনেক বেশি সাফল্য হবে তা কিন্তু বলা যাচ্ছে না। কমিউনিকেশন বাড়বে, দূর কমিউনিকেশন বাড়বে, দূর থেকে বিদেশ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন, তেমনি বিদেশ যাওয়ার অপরচুনিটি বৃদ্ধি পেতে পারে এবং ভাগ্যের উন্নতি, পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু ডিস্টার্বের জায়গা এই সময় দেখা দিতে পারে। মোটামুটি ভাগ্যের এবং আয় ইনকামের ক্ষেত্রে কর্কটের জন্য কিছুটা বেটার সিচুয়েশন আসবে, তবে শত্রুতা দমন হবে এই সময়, আর শত্রুর এগেনস্টে সাকসেস কিন্তু কর্কটের জাতক জাতিকেরা পেয়ে যাবেন। দ্বিতীয় হলো সিংহ। সিংহের জন্য শনি ঢাইয়া চলছে, নেগেটিভ অবস্থা, এবং শনি বকরি, শনি ঢাইয়ার এফেক্ট আর একটু বেশি হবে এই সময়। তো সিংহের জন্য কিন্তু খারাপ সিচুয়েশনটা কিছুটা কম হবে এই সময়, আর্থিক বেনিফিটের জায়গাটা কিছুটা বাড়বে, তবে বছরের শেষের দিক যত যেতে থাকবে সিংহের জন্য কিন্তু নেগেটিভ সিচুয়েশন তত বাড়তে থাকবে। অর্থ ইনকামের ক্ষেত্রে অর্থ প্রবাহ যেমনি বাড়বে, তেমনি অর্থ ঋণগ্রস্ত হওয়ার প্রবণতাও তেমনি বৃদ্ধি পাবে। এটা মোটা দাগে আপনার জন্য পজিটিভ হচ্ছে না। আর কর্মক্ষেত্রে আর ইনকামের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্বিং সিচুয়েশন থাকবে, একটু বুঝে শুনে চলতে না পারলে সমস্যা জটিলতার মধ্যে পড়তে হতে পারে। কর্মক্ষেত্রে কর্মের প্রসার বৃদ্ধি পাবে, তবে ইনকামের ক্ষেত্রে কিছুটা নেগেটিভিটি বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে সন্তান নিয়ে টেনশন বাড়বে, সন্তানের পরীক্ষা প্রতিযোগিতামূলক কাজে একটু লেন্দি হবে, আর রেজাল্ট কিন্তু তত ভালো হবে না, প্রত্যাশিত অনুসারে হবে না। কন্যার জন্য এই গোচর কিন্তু মোটা দাগে সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি, কারণ কন্যার সপ্তমেই শনি বক্রি হচ্ছে এবং ষষ্ঠপতি পঞ্চমপতি সপ্তমে বক্রি হচ্ছে। লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে। এছাড়া বিজনেসের জায়গাতে কিন্তু আপনার ব্যস্ততা বাড়বে, বিজনেসের প্রসারণা বাড়বে, ইনকাম বৃদ্ধি পাবে, আপনার মূল্যায়ন হবে
ভাগ্যেরও উন্নতির কিছু যোগ এই সময় দেখা যাচ্ছে। ভাগ্যদেবী পূর্ণ সাহায্য সহযোগিতা করবে। বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে কাটছাট হবে এবং নতুন করে সম্পর্ক এই সময় তৈরি হবে। মোটা দাগে কন্যার জন্য এই গোচরটা কিন্তু যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি। তুলা রাশি, তুলার জন্য এই গোচরে কিন্তু অনেকগুলো বেটার সিচুয়েশন থাকবে। আর্থিক ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে আয় ইনকাম বৃদ্ধি পাবে, মান মর্যাদা বৃদ্ধি পাবে, সুনাম সুখ্যাতি বৃদ্ধি পাবে। বিবাহ দাম্পত্য জীবন নিয়ে কিছু হেজিটেশনের ভিতর ছিলেন, সেই জায়গাতে ফাইনাল হওয়া, সেই জায়গাতে আগানো, এবং অনেকের ক্ষেত্রে বিয়ে এই সময় হওয়া, এই জায়গাতে কিন্তু বাধাবিঘ্ন ছিল, এটা এই সময় কম হবে, হয়ে যাবে। শত্রুতা এই সময় দমন হবে, শত্রুর এগেনস্টে সাকসেস পাবেন তুলার লোকেরা। শারীরিক ক্ষেত্রে মাজা থেকে মাজার নিচের অংশ, বিশেষ করে হাঁটু, পায়ের গোড়ালি, এই অংশে ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, এই জায়গাটা কিন্তু থাকছে, একটু বুঝে শুনে চলবেন। আর ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে পারে, আকস্মিকভাবে ব্যয়টা নিয়ন্ত্রণে রাখা আপনাদের জন্য জরুরি হবে। পেটের হজমজনিত জটিলতায় কিন্তু তুলার জন্য একটু ভোগা লাগতে পারে। পরের জায়গা হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিকের জন্য কিন্তু শনি পঞ্চমে বক্রি হচ্ছে, তৃতীয় এবং চতুর্থপতি। শনি পঞ্চমে বক্রি হচ্ছে, সন্তান নিয়ে একটু টেনশনে থাকবেন, সন্তানের কারণে কিন্তু টেনশন বাড়বে, সন্তানের সাফল্য বাড়বে, তবে একটু লেজিনেস বাড়বে, এটা একটু খেয়াল রাখা দরকার। গ্রোথের ক্ষেত্রে, সোর্স ইনকামের ক্ষেত্রে একটু স্লো, কিন্তু ভবিষ্যতের জন্য এই জায়গাটা ভালো ফল প্রদান করবে, সেভিংসটা ভালো হবে বৃশ্চিকের জন্য। আর লাইফ পার্টনারের সঙ্গে ছোটোখাটো বিষয় মতের মিল একটু কম হতে পারে, তবে বিজনেসের জায়গা যথেষ্ট ভালো হবে। বিজনেসে নতুন ক্লায়েন্টপত্র আসা, স্বপেশায় যারা আছেন তাদের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে কিন্তু সাফল্য বাড়বে। আর যারা এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু বিজনেসের সময়টা এই সময় যথেষ্ট স্ট্রং হবে। যারা বিদেশে সেটেল হতে চাচ্ছেন বা কাজের জন্য যেতে চাচ্ছেন দীর্ঘ সময়ের জন্য, তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট স্ট্রং হচ্ছে। ধনুরাশি লগ্নের জন্য বলবো, ধনুরাশি লগ্নের জন্য দ্বিতীয় এবং তৃতীয় পতি চতুর্থ বক্রি হচ্ছে, এটা আপনাদের জন্য মোটা দাগে ততটা সুবিধার না, তবে নেগেটিভিটি কিছুটা কম হবে। শনির ঢাইয়া চলছে, নেগেটিভিটি কিছুটা কম হবে, এই সময় কিছুটা বেটার অপরচুনিটি আপনি পাবেন, তবে মার্গী হলে কিন্তু আবার ভোগান্তিটা বৃদ্ধি পাবে। আর ডিগ্রি যত কম হবে, অর্থাৎ মোটামুটি 2 মাস পর থেকে কিন্তু কিছুটা বেটার পজিশন আরও বাড়বে, এবং গৃহবাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া, মায়ের শরীর স্বাস্থ্য এখন কিছুটা ডেভেলপমেন্ট আসা, প্রপারলি ট্রিটমেন্টের আওতায় আসা, এটা আসবে। শত্রুতার এগেনস্টে কিছু সাকসেস পাবেন, শত্রুতার সময় দমন হবে, কর্মের উন্নতি, কর্মের প্রসার, এটাও কিন্তু দেখতে পাবেন ধনুর জাতক জাতিকেরা। আর কর্মের ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট পাবেন, গাড়ি বাড়ি সংক্রান্ত কিছু ঝামেলা ঝঞ্ঝাট এই সময় কিছুটা স্থির হবে, বা কিছুটা সমস্যার সমাধান হতে পারে, তবে কেটে যাবে না। মকরের ক্ষেত্রে শনি লগ্নপতি, দ্বিতীয়পতি, তৃতীয় গোচর এবং তার বক্রি গোচর। মকরের জন্য এটা মন্দের ভালো, পঞ্চমে তার দৃষ্টি, নবমে দৃষ্টি, দ্বাদশে দৃষ্টি। মকরের ক্ষেত্রে কিন্তু মন্দের ভালো, কাজকর্মের ক্ষেত্রে কিন্তু কিছু অপরচুনিটি, ভাগ্যের কিছু সহায়তা এই সময় কিন্তু আপনি যে পাবেন। সন্তানের লাইফে, সন্তানের সাকসেস, সন্তানের রেজাল্টের ক্ষেত্রে প্রমোশন, ইনক্রিমেন্ট এগুলো আসবে। আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রেও কিন্তু কিছু সাফল্য এই সময় পাবেন, সাকসেস রেট এটা এই সময় বৃদ্ধি পাবে। দায়গ্রস্ত হওয়া বা ঋণ কমার একটা জায়গা পাবেন, ঋণ পরিশোধ করার কিছু সুযোগ পাবেন। আর হাঁটুর নিচের অংশে ছোটোখাটো চোট, বিশেষ করে পায়ের পাতায় লাগতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। আর সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন হবে, সম্পর্ক কিন্তু অনেকাংশে নাশ হয়ে যাবে, বিষয়টা কিন্তু আপনাদের জন্য বেশ নেগেটিভিটি কম হওয়ার জায়গা, আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন। আর চেষ্টা করবেন এই সময় নতুন করে ঋণ না করতে, লোন না করতে। কুম্ভের জন্য এই গোচরটা ততটা সুবিধার নয়, কারণ একে তো এই শনি 7.5 চলছে, তৃতীয় পর্যায়ে আপনার রাশির দ্বিতীয় শনি বক্রি, এই বক্রি শনি চতুর্থ, অষ্টম এবং একাদশকে দৃষ্টি দিচ্ছে, যা আপনার লগ্নপতি। দেখুন এই সময় কিন্তু আপনার খরচার জায়গাটা বৃদ্ধি পাবে, এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা হানিকর সিচুয়েশন হবে, শরীর স্বাস্থ্য ততটা সাপোর্ট করবে না, এবং শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের সঙ্গেও কিন্তু সম্পর্কের হানি ঘটাবে। এই সময় কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন হবে, আপনার নিজের এবং মায়ের ট্রিটমেন্টের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। আর মঙ্গলের ট্রানজিট যখন কন্যাতে আসবে, তখন কিন্তু রোগ শোক, দুর্ঘটনা, রক্তপাত, কোনো ক্ষেত্রে অঙ্গহানি হওয়ার সম্ভাবনা কিন্তু কুম্ভের জন্য তৈরি হচ্ছে। কথা কাজে মিল রাখার চেষ্টা করবেন এবং কমিটমেন্ট না করার চেষ্টা করবেন। কুম্ভের জন্য কিন্তু সময়টা ততটা গুরুত্বপূর্ণ, তবে পজিটিভ নয়, নেগেটিভভাবে।
সো বুঝে শুনে চলবেন এবং সাবধান সতর্কতার সাথে থাকবেন, আদারওয়াইজ কিন্তু ভোগাবে। সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির এই গোচরটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ আপনার রাশি লগ্নের উপরেই শনি বক্রি হচ্ছে। যাদের যাদের জন্মকালীন সময় শনি অ্যাক্টিভ ছিল তাদের জন্য এই গোচরটা কিন্তু যথেষ্ট পজিটিভ হচ্ছে। এই গোচরে কিন্তু আয় ইনকাম যথেষ্ট ভালো বৃদ্ধি পাবে, আপনার সামাজিক মর্যাদার স্ট্যাটাস বৃদ্ধি পাবে, অবিবাহিতের বিবাহের যোগ তৈরি হবে এবং বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো অ্যাচিভমেন্ট আসবে। প্রেম ভালোবাসা অনেকের কিন্তু কাটসাট হয়ে যাবে এবং অনেকের কিন্তু পুরনো প্রেম এই সময় ফেরত আসার সম্ভাবনা থাকছে। অর্থাৎ যেই প্রেমটা সত্যি সত্যি আপনার লাইফে চলবে, যে ভালোবাসাটা সত্যি সত্যি আপনার লাইফে চলবে, লং টাইম চলবে, সেইটাই কিন্তু এই সময় থাকবে, বাকিটা কিন্তু থাকবে না, অন্যটা কিন্তু চলে যাবে বা অন্যটা কিন্তু ফেরত আসবে, যেটা ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হচ্ছিল। আর আয় ইনকামের ক্ষেত্রে কোনো নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে মিনের জন্য। মোটা দাগে হয়তো অল্প পরিসরে হবে না, ছোটোখাটো পরিসরে হতে পারে, কিন্তু লম্বা সময়ের জন্য হতে পারে। মিনের জন্য এই সময়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ হচ্ছে। লং টাইমের জন্য কোনো সম্পর্ক, রিলেশনশিপ ডেভেলপ হতে পারে। বিজনেসের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে কোনো অ্যাচিভমেন্ট কিন্তু আপনি এ সময় পেতে পারেন, এটা আপনার জন্য যথেষ্ট পজিটিভ জায়গা। পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট আসবে, এই সময়টা কিন্তু সাকসেস থাকবে। কর্মের উন্নতি, কর্মের প্রসার কিন্তু এই সময় থাকছে। স্লো কিন্তু কার্যকর উন্নতি কিন্তু মিনের জন্য এই সময় হচ্ছে। যদিও মিনের জন্য শনি 7.5 এবং আপনার রাশিতেই শনি, আপনাদের একাদশ ঘরে শনির দৃষ্টি থাকছে, সুতরাং কর্ম সংক্রান্ত জায়গাতে কোনো ফ্রডিংয়ের পাল্লায় পড়া, ফ্রড আপনার সঙ্গে হতে পারে। তবে আপনি নিজে কোনো ফ্রড না করলে আপনার জীবনদশাতে কিন্তু এই সময়টাতে আগামী 5 মাসের কাছাকাছি সময় যথেষ্ট স্ট্রং থাকছে। আয় ইনকাম কিন্তু আপনাকে ফুলে ফেঁপে উঠবে। যারা কোনো প্রফেশনাল কাজের সঙ্গে যুক্ত, কোনো জ্যোতিষ বা জ্যোতিষ সংক্রান্ত কোনো বিষয় স্টাডি করতে যাচ্ছেন বা অ্যাস্ট্রোনমিক্যাল কোনো বিষয় স্টাডি করতে চাচ্ছেন, ভূগর্ভস্থ কোনো বিষয় নিয়ে স্টাডি করতে যাচ্ছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু খুব ভালো থাকছে। যারা বিদেশে যেতে চাচ্ছেন কাজের জন্য বা লম্বা সময় অবস্থান করার জন্য, এই সময়টা কিন্তু তাদের জন্য যথেষ্ট স্ট্রং হচ্ছে। মোটামুটি এই ছিল শনিদেবের বক্রি হওয়া নিয়ে মীন রাশিতে সংক্ষিপ্ত আলোচনা। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আর আমি চেষ্টা করব তার উত্তর দিতে বা অন্য কোনো অনুষ্ঠানে তার বিষয়ে আলোচনা করতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে, সেই পর্যন্ত আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।